ইঞ্জিনিয়ারিং কলেজে এসে ভূতের ঘটনা বলাটা একটু বিব্রতকর, তবে প্রতি এপিসোডের ন্যায় আজও বলতে চাই, প্রেত কথা কোনো কালো জাদু বা অন্ধবিশ্বাস প্রমোট করে না। প্রেত কথার কাজ শুধুমাত্র বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনাকে সকলের সামনে তুলে ধরা। তাই ঘটনাগুলোকে এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। লিখছি তানভীর নিউটন, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ইভেন্টের জন্য। ঘটনাটি আমার পরিচিত একজন দাদার কাছ থেকে শোনা। তার ব্রেকআপের ঘটনা শুনতে গিয়ে এমন ভয়ঙ্কর ঘটনাগুলো শুনতে পাই। যেমনটা শুনেছি তেমনটাই গুছিয়ে তোমাদের সামনে তুলে ধরছি। তনয় এবং মৌয়ের প্রেমের সম্পর্ক 2 বছর। 27 বছর বয়সী তনয় সল্টলেকের একটি কোম্পানির আইটি সেক্টরে জব করে এবং 24 বছর বয়সী মৌ পড়াশোনার পাঠ চুকিয়ে এখন চাকরি খুঁজতে ব্যস্ত। দুজনেরই বেড়ে ওঠা কলকাতা শহরে। রবিবার সন্ধ্যায় পার্ক স্ট্রিটে ফুটপাত লাগোয়া বেঞ্চে বসে বউয়ের সাথে আড্ডা দেওয়া একটা রুটিন হয়ে গেছে তনয়ের, মৌ। তেমনই এক রবিবারের ঘটনা। তনয় এবং মৌ ফুটপাথে বিক্রি করতে আসা বাদাম কিনে একসাথে খাওয়ার সময় একজন চাওয়ালা আসে। দুজনে চায়ের তেষ্টা পায়, দুজন চা খায়। ফুটপাথে বসে প্রেম করার এই একটা জ্বালা। একের পর এক হকারগুলো সামনে এসে তাদের পণ্য বিক্রির জন্য উঠে। একটি 13 বছরের ছেলের আগমন ঘটে, হাতে কয়েক গোছা ফুল। ছেলেটি বারবার ঘ্যান ঘ্যান করতে থাকে তনয়ের সামনে, একটু ফুল নিয়ে নাও না, একটু ফুল নিয়ে নাও না। ফুল বিক্রির জন্য না খেয়ে আছি বলে মিথ্যার আশ্রয়ও নেয়। না খেয়ে আছি বলায় তনয়ের মনটা একটু নরম হয়। একটা গোলাপের তোড়া 150 টাকায় তুলে নেয় তনয় এবং সেই গোলাপের তোড়াটা তুলে দেয় মৌয়ের হাতে। এরপরই আবার আরেকটি ফুল বিক্রেতা যখন আসে তখন তনয় ধ্যাত বলে দুজনেই ওখান থেকে উঠে নিউ মার্কেটের দিকে রওনা হয়। নিউ মার্কেটের দিকে হাঁটার সময় মৌয়ের ফোনে একটা নোটিফিকেশন আসে। মৌ নোটিফিকেশনটা চেক করে ফোনটা না পকেটে ঢুকিয়ে নেয়। হাঁটতে হাঁটতেই মৌ কেমন একটা অন্য মনস্ক হয়ে যায়। নিউ মার্কেটে দুজন কিছু দরকারি জিনিস কেনাকাটা করে 9টা নাগাদ যে যার বাড়ি চলে যায়। বাড়ি ফেরার পর থেকে মৌয়ের মধ্যে একটা কিছু পরিবর্তন আসে। মৌয়ের শরীরটা বেশ ক্লান্ত এবং ভার ভার অনুভব করে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করতে করতে খেয়াল করে মৌ যতটা নড়াচড়া করছে আয়নার প্রতিবিম্বতা ততটাও মুভমেন্ট করছে না। বিষয়টা একটু পরীক্ষা করার জন্য মৌ নিজে আয়নার সামনে একটু এগিয়ে যায় এবং দ্রুত চুলের মাঝে হাত বোলাতে থাকে। আর ঠিক তখনই মৌয়ের শিরদাঁড়াতে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়, কারণ আয়নায় থাকা মৌয়ের প্রতিবিম্বটি মৌয়ের দিকে তাকিয়ে মুচকি হাসছে। মৌ প্রচন্ড ভয়ে আয়না থেকে পিছনের দিকে সরে যেতে যেতে খেয়াল করে তার সিলিং ফ্যানের সাথে কেউ একজন গলায় ফাঁস নিয়ে ঝুলে আছে। মৌ ভয়ে চিৎকার করে ওঠে। মৌয়ের বাবা মা হন্তদন্ত হয়ে মৌয়ের ঘরে এসে দেখে মৌ আয়নার দিকে তাকিয়ে চিৎকার করেই যাচ্ছে। বাবা মা তাকে কোনো মতে শান্ত করে বিছানায় শুইয়ে দেয়। সেদিন রাতে আবার একটা মেসেজ নোটিফিকেশন আসে। মৌ ফোনটা চেক করে আবার বিছানার পাশে রেখে ঘুমানোর চেষ্টা করে। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মৌ খেয়াল করে তার নাম। কেউ যেন একটা ঘরের মধ্যে ফিস ফিস করে বলছে এবং কেউ যেন মৌয়ের মুখে আলতো একটা স্পর্শ করছে, যে স্পর্শটি অতীব শীতল, যে স্পর্শটি পুরো শরীর ঠান্ডায় কাঁপিয়ে তোলে। মৌ ধীরে ধীরে চোখ খোলে এবং যা দেখতে পায় সেটা দেখার জন্য মৌ মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে সিলিং থেকে 2টো পা মৌয়ের মুখ পর্যন্ত নেমে এসেছে এবং সেই পা দুলছে। একটু উপর দিকে তাকাতেই মৌ খেয়াল করে তার মুখটা নীল, চোখ দুটো যেন ঠিকরে বের হয়ে আসছে। প্রাণপণ চেষ্টা করছে সে ওই ফাঁস থেকে বেরোনোর, আর জিভটা অনেকটা বেরিয়ে গেছে।
মৌয়ের মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, পুরো শরীরটা যেন অবশ হয়ে আসছে। মৌ চিৎকার করার ব্যর্থ চেষ্টা করে, কিন্তু কিছুতেই চিৎকার করতে পারে না। কোনো অদৃশ্য শক্তি যেন তার গলাটা দু হাতে চেপে ধরে আছে। একটা পর্যায়ে মৌ সমস্ত শক্তি দিয়ে গগন বিদারী এক চিৎকার করে এবং জ্ঞান হারায়। মৌয়ের যখন জ্ঞান ফেরে, সে এতটাই ভয় পেতে থাকে যে বারবার মৌ মূর্ছা যায়। সমস্যা আরো তীব্রতর হয় পরের দিন দুপুরে মৌ নিজের ঘরেই ঘুমিয়েছিল। সেই সময় খেয়াল করে কেউ তাকে গুঁতো মেরে ঘুম থেকে ডাকছে। মৌ চোখ খুলতেই আকাশ থেকে পড়ে। মৌ দেখে তারই মতন দেখতে একজন তার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছে। বিছানায় ছটফট করতে থাকে মৌ এবং এক পর্যায়ে চিৎকার করে মূর্ছা যায়। মৌয়ের চিৎকার শুনে তার বাবা মা এগিয়ে আসে জলের ঝাপটা দিতে। জ্ঞান ফেরার পর কেঁদে ওঠে মৌ সমস্ত কিছু খুলে বলে তার বাবা মাকে। সব শুনে বাড়ি থেকে সিদ্ধান্ত নেয় মৌকে কোনো তান্ত্রিক বা পীর বাবার কাছে নিয়ে যাবে। মৌয়ের মা এসব বিষয়ে তনয়কে ফোন করে জানালে তনয়ও ছুটে আসে মৌকে দেখতে। তনয়ও বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে পড়ে, কারণ সুস্থ স্বাভাবিক মৌ হঠাৎ করে ওর এমন কি করে হলো। সিদ্ধান্ত নেয় আগামীকাল সকালেই তনয়ের পরিচিত তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হবে। সেদিন রাতে তনয় মৌদের বাড়িতেই থেকে যায়। সেদিন রাতে মৌয়ের ঘরে বেডে মৌ শোয় এবং তার মা শোয়। তনয় শোয় ড্রয়িং রুমে। রাত তখন 1:15। ড্রয়িং রুমে কান্নার শব্দে তনয়ের ঘুম ভেঙে যায়। তনয় চোখ খুলে দেখে মৌ তার পায়ের কাছে বসে কাঁদছে আর ফল কাটার ছুরিটা নিজের গলায় ঠেকিয়ে নিজেকে শেষ করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তনয় তড়িঘড়ি উঠে মৌয়ের হাত থেকে ছুরিটা সরানোর চেষ্টা করে, কিন্তু মৌয়ের গায়ে তখন অসুরের মতো শক্তি। কিছুতেই যখন পারছিল না, তখন তনয় চিৎকার করে এবং মৌয়ের বাবাকে ডাকে। তারা ছুটে এসে তিনজনে একসাথেও মৌকে পরাস্ত করতে পারে না। অনেকক্ষণ ধস্তাধস্তি হয়, কিছুটা সময় কেটে যায়। তারপর ছুরিটা কেড়ে নেওয়া হয়। মৌ যেন তখন আর নিজের মধ্যে নেই। এক পর্যায়ে মৌ শান্ত হয়। ঠিক সেই সময় সকলে খেয়াল করে ধোঁয়ার মতো কোনো অবয়ব যেন মৌয়ের ভেতর থেকে বের হচ্ছে। সেদিন আর কারোর ঘুম হয় না। মৌকে ঘুমিয়ে দিতেই তিনজন মৌয়ের পাশে বসে থাকে। পরদিন সকাল হতেই মৌকে সকলে নিয়ে যায় তান্ত্রিকের কাছে। সবকিছু শোনার পর তান্ত্রিক জানায় মৌয়ের কাছে এমন এক আত্মা আছে যার মৃত্যু হয়েছে আত্মহত্যায়। এবার ঘটনাটা এমন একটা দিকে মোড় নিতে চলেছে যে ঘটনাটা এর আগে আমি বহু জায়গায় শুনেছি, যেটা সত্যি, যেটা কলকাতার অনেক মানুষের সঙ্গে এর আগে ঘটেছে। এবং আমার মনে হয় তোমাদের মধ্যে অনেকে হয়তো শুনে থাকলেও থাকতে পারো, কারণ একটা খুব অদ্ভুত রিয়ালিটি তোমাদেরকে বলবো। এই যত হকার্সরা রয়েছে, বাচ্চাদেরকে দিয়ে হকারি করায় না, ওরা অনেক কিছু বিক্রি করে, যখন সে বিক্রি করা জিনিসগুলোর পেছনে অনেক রাজ থাকে। তো একটা অদ্ভুত ইনফরমেশন পাবে এই ঘটনাটাতে এরপর, যেটা তোমাদেরকে নাড়িয়ে দিতে পারে। তান্ত্রিক বলে যে এমন কিছু মৌয়ের কাছে আছে যেটা ব্যবহার করার পর এই ঘটনাটা ঘটেছে, এবং সেই জিনিসটা যদি পুড়িয়ে ফেলা হয় তাহলে হয়তো মৌ পরিত্রাণ পাবে। সকলেই চিন্তায় পড়ে যায় যে কি এমন জিনিস ঘরে এলো যেটার জন্য কিনা মৌয়ের এই অবস্থা। তান্ত্রিক এটাও বলে যে সেই জিনিস কোনো আত্মহত্যা করা কোনো মানুষের। তান্ত্রিকের দেওয়া জল মাদুলি দেওয়া হয়। তনয়ের মনে পড়ে সেদিনের নিউ মার্কেট থেকে কেনা জিনিসগুলোর কথা। সাথে সাথে মৌয়ের মা বাড়ি গিয়ে সব নিয়ে আসে। সব জিনিস পুড়িয়ে দেয় সেই তান্ত্রিক। অতঃপর নিশ্চিন্ত হয়ে সবাই বাড়িতে ফেরে। তনয় মৌদের বাড়িতে নামিয়ে দিয়ে নিজের বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। পার্ক স্ট্রিটের রাস্তা ধরে হাঁটার সময় তনয়ের সাথে দেখা হয় সেদিনের ওই ফুলওয়ালা ছেলেটা। তনয় দেখে ছেলেটা রাস্তার ধারে বসে একটা ঝুড়িতে থাকা অনেকগুলো স্তূপকৃত ফুল থেকে ভালো ফুল দিয়ে একটা ফুলের তোড়া বানাচ্ছে। তনয়ের মাথায় স্ট্রাইক করে তখন একটা কথা, যে আরে এই ফুলগুলো তো সব পার্ক স্ট্রিট সিমেট্রি মৃত ব্যক্তিদের দেওয়া ফুল। তনয় ছেলেটিকে চেপে ধরে সেদিনের ফুলগুলো কোথা থেকে নিয়েছে সেটা জানার জন্য। এক পর্যায়ে ছেলেটা স্বীকার করে সেদিন একটি 25 বছর বয়সী ছেলে আত্মহত্যায় মৃত ব্যক্তির কফিনে দেওয়া ফুলগুলো সে বিক্রি করেছিল। তনয় আবার মৌয়ের বাড়িতে ব্যাক করে ফুল সহ মৌ এবং মৌয়ের বাবা মা সহ আবার তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক ফুলগুলো নিয়ে অনেক রিচুয়ালস করার পর জানতে পারে ছেলেটির মৃত্যু হয়েছিল আত্মহত্যায়।
ছেলেটির গার্লফ্রেন্ড তাকে চিট করেছিল বলে গলায় দড়ি দিয়ে ফাঁস দেয়। তার কফিনে ব্যবহার করা ফুল হাত ঘুরে আসে মৌয়ের কাছে। মৃত ছেলেটির আত্মা তখনও শান্তি পায় না। আরও বড় আশ্চর্যের ব্যাপার হলো, মৌ চিট করছিল তনয়কে। তনয়ের পাশাপাশি মৌয়ের আরও একজন ছেলের সাথে সম্পর্ক ছিল, আর সেই রাগেই আত্মাটি মৌকে টার্গেট করে এবং মৌকে মৃত্যু পথে ঠেলে দেয়। তান্ত্রিক ফুলগুলো যজ্ঞের আগুনে পুড়িয়ে দেয় এবং আত্মাটিকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে। তারপর থেকে মৌয়ের আর কোনো সমস্যা হয় না। তবে ব্রেকআপ হয়ে যায় তনয় আর মৌয়ের। এই ছিল ঘটনা।